গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে। আপনাদের সবাইকে ফিট ফ্যানাটিকের তরফ থেকে আহ, অভিনন্দন জানিয়ে, ওয়েলকাম জানিয়ে আজকের আমার যে সেশন সেটাকে শুরু করছি। একদম শুরুতেই আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। এই গল্পটা কেন শেয়ার করব সেটা পরে এক্সপ্লেন করছি। আহ হঠাৎ করে একটা দুপুর বেলায় একটা হসপিটালে একটা পেশেন্ট আসে। পেশেন্টের বয়স হচ্ছে 39 ইয়ার্স, এবং তার সাথে তার মিসেস আছে এবং তার একটা ছোট্ট মেয়ে আছে। এবং তার সাথে আরো কয়েকজন অ্যাসোসিয়েট আছেন যারা ওই পেশেন্টকে নিয়ে আসছে, এবং পেশেন্টের জ্ঞান নেই সেইভাবে। খুব তাড়াতাড়ির মধ্যে ডক্টর ওনাকে পেশেন্টকে অ্যাটেন্ড করার পরেই বুঝতে পারে একটা সিভিয়ার হার্ট অ্যাটাক, এবং সেই জন্য সঙ্গে সঙ্গে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য পারমিশন মানে প্ল্যান করা হয়। এবং উইদিন 1 আওয়ার তার অপারেশন হয়। অপারেশন প্রায় 1-1.5 ঘন্টা চলে। 1-1.5 ঘন্টা পরে আলটিমেটলি সেই পেশেন্ট আর সার্ভাইভ করেনি। যে ডক্টর ওই পেশেন্টকে ট্রিটমেন্ট করছিলেন, সেই ডক্টরের কাছে সেই মুহূর্তে মনে হয়েছিল যে আমি কি করে গিয়ে ওই পরিবারের কাছে, যেখানে একটা ছোট্ট মেয়েও সাথে আছে এবং তার মিসেস আছে, তাকে কি করে আমি কথাটা বলবো। কিন্তু ওই হসপিটালের নিয়ম অনুযায়ী এরকম ছিল যে ওই ডক্টরকেই আলটিমেটলি গিয়ে ওই পেশেন্ট মানে যা যার পেশেন্ট, তাকে গিয়ে ওই কথাটা বুঝিয়ে বলতে হবে যে কেন ওনাকে সার্ভাইভ করতে করাতে পারলেন না। তো আলটিমেটলি ওই সময় ওই ডক্টরের মাথায় যেটা চলছিল সেটা হচ্ছে যে এই অপারেশন থিয়েটারের যে দরজাটা, এটা আমি খুলে বেরোবো কি করে। তার কাছে মনে হচ্ছিল ওটা যেন লোহার থেকেও ভারী একটা দরজা। হোয়াট এভার, যেটা করতে হবে সেই জন্য আলটিমেট করতেই হলো। দরজাটা খুলে বেরোবার সাথে সাথেই যেটা দেখলেন সেখানে ডক্টরস মানে কি করবেন ভেবে উঠতে পারলেন না। সামনেই সেই মেয়েটি এবং তার মিসেস, ওই ভদ্রমহিলা যার হাজবেন্ড আর নেই পৃথিবীতে, জাস্ট কয়েক মিনিট হলো পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই ডক্টরস এর অবস্থা হচ্ছে এমন যে সে যখন এক্সপ্লেন করতে গেল, সে কোনো এক্সপ্লেন করতে পারলো না। সে ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরে সেই ডক্টরও কেঁদে ফেললো। সেই ডক্টর পরে এক্সপ্লেন করেছিলেন যে অ্যাকচুয়ালি এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা হওয়ার ছিল না। এই মৃত্যুটা না হলেও হতো, শুধুমাত্র আমাদের সঠিক জ্ঞান না থাকার জন্য বা আমাদের শরীরের প্রতি সঠিক যত্ন না দেওয়ার জন্য এই মৃত্যুটা হলো। কারণ যদি সেই ভদ্রলোক, যিনি 39 ইয়ার্স এজ এবং মারা গেলেন, যেটা মৃত্যুর কোনো বয়সই নয়, যদি তিনি রেগুলার বেসিসে চেক আপ করাতেন বা একটু যদি কসাস হতেন শরীরের প্রতি, তাহলে ওই মৃত্যুটা হতো না। আমি কেন স্টোরিটা দিয়ে শুরু করলাম, কারণ এরকম বেশ কিছু ঘটনা হয়তো আপনারা যারা মানে মানে আছেন এখানে, তারা হয়তো শুনেছেন। আপনাদের নিয়ার ডিয়ার কেউ হতে পারে, অথবা আপনার আশেপাশে আপনার যে পরিচিত সার্কেলে বা পাড়ায় বা সমাজের মধ্যেই হয়তো কারোর এরকম ঘটেছে। তো মেসেজটা এটা যে অনেক কিছু এই ধরনের ঘটনা আমরা হয়তো কাটিয়ে নিতে পারি যদি একটুখানি কসাস হই, যদি একটুখানি যত্নবান হই বা একটুখানি ভেবে দেখি। দেখুন, ডাক্তারবাবুরা যেটা নিয়ে কাজ করে সেই কাজটা হচ্ছে বলে কিউরেটিভ অ্যাসপেক্ট অফ হেলথ। আমাদের শরীর খারাপ হবে, আমরা ডাক্তারবাবুর কাছে যাব, এবং ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করবেন, এবং সেই ট্রিটমেন্ট করার পরে আমরা ভালো হয়ে যাব, অথবা যা হওয়ার হবে। দ্যাট মিনস কিউরেটিভ অ্যাসপেক্ট অফ হেলথ। কিন্তু ফিট ফ্যানাটিক যেটা নিয়ে কাজ করে, সেই কাজটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অফ হেলথ। প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অফ হেলথ মানে এমন ভাবে নিজেকে প্রিভেনশন নেব যাতে আমার
আজকে যে ধরনের রোগভোগগুলো বা যে ধরনের সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে ঘটছে, সেইগুলো যাতে না ঘটে আমার সঙ্গেও বা আমার পরিবারের যারা লোকজন আছে তাদের সঙ্গে। এইটা হচ্ছে ফিট ফ্যানাটিকের একটা কি বলবো লক্ষ্য। মেডিসিন ফ্রি, হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, হেল্প দ্য পিপল টু লিভ হেলদিয়ার অ্যান্ড হ্যাপি লাইফ। দেখুন, আমাদের যেটা জীবন, সেই জীবনটা তো যেরকম হবে সেরকম হবে। কেউ 60 বছর বাঁচবে, কেউ 70 বছর বাঁচবে, কেউ 80 90, যেরকম ভাবে হয় সেরকম ভাবে বাঁচবে। আচ্ছা, ধরুন একজন মানুষ 70 বছর বাঁচলো। 70 বছর যখন উনি বাঁচলেন, হয়তো তার লাস্ট 1 2 বছর একটু বেশি শরীর খারাপ থাকলো বা এইরকম, বা হঠাৎ করেই দেখা গেল কোনো একটা দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এরকম বহু ঘটনা আমরা দেখি, সেগুলো যদিও খুব রেয়ার। আর একটা জীবন আমি বলছি, 70 বছর আর একজন বাঁচলেন, কিন্তু 45 বছরে তার সুগার হয়েছিল, সেই জন্য একটা ওষুধ খেতেন। 50 বছর বয়সে তার প্রেশার ধরা পড়লো, সেই জন্য আরো 2টো ওষুধ শুরু হলো। তারপরে তার থাইরয়েড ধরা পড়লো। 60 বছরে তার কোলেস্টেরল, হার্টের ব্লকেজ এই ধরনের ধরা পড়লো। এবং 65 বছর বছরে একটা ছোট্টখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল। এবং ওই যে 45 বছর বয়স থেকে সেই যে ওষুধ শুরু করেছিল একটা দুটো করতে করতে, 70 বছর বয়সে যখন উনি মারা গেলেন, তখন উনি 10 থেকে 12টা ওষুধ খেতেন। ওষুধ মানে যদি ঢেকুরও তুলতেন, তখন ওষুধের মানে গন্ধ উঠতো। এরকম হয়তো আপনাদের পরিচিত, আপনাদের পরিবারে অথবা আপনার পরিচিত কারোর ঘরে এরকম আপনি দেখে থাকবেন, ওষুধের ডাব্বা আছে। আমি জানি, কারণ ওটা আমার মারও আছে। 3 বেলার 3টে ডাব্বা ওষুধের, সেখানে বিভিন্ন রকম ওষুধ থাকে এবং মার সেই ওষুধগুলো চলে। এবার কোন জীবনটা আপনার পছন্দের বলুন? আপনি 45 বছর 40 বছর বয়স থেকে আজকের দিনে যেটা চলছে, বয়স হচ্ছে ভাই, বয়সটা তো হচ্ছে। একটাই লেকচার আমরা দিই, বয়স হচ্ছে 40 বছর নাকি বয়স হচ্ছে, 45 বছরে নাকি বয়স হচ্ছে, 50 বছরে নাকি বয়স হচ্ছে। অ্যাকচুয়ালি কি তাই? ভেবে দেখবেন। তো এইরকম সিচুয়েশন গুলো যদি হয় যে ওষুধ খেয়ে বাঁচলাম অথবা ওষুধ না খেয়ে একটা দীর্ঘদিন দীর্ঘ সময় বাঁচলাম, ঝড় তো হবেই, বা অল্প স্বল্প একটা দুটো ওষুধ তো থাকতেই পারে, কিন্তু এরকম নয় যে 10খানা 12খানা ওষুধ খেয়ে আমি জীবনে বাঁচছি, লাইফ স্প্যানটাকে বাড়াচ্ছি, তাই না? তো লাইফ স্প্যান চান না, মানে হেলথ স্প্যান চান? কত বছর বাঁচলেন সেটা চান, না কত বছর ভালোভাবে বাঁচলেন সেটা আপনার কাছে মানে প্রয়োজনীয়? আমরা এক্সারসাইজ করি কখন জানেন? আমরা সাবধান হই কখন জানেন? আমরা তখন সাবধান হই যখন ডাক্তার বলে এইগুলো এইগুলো তোমাকে খেতে হবে, তেলটা ছেড়ে দিতে হবে, আর তুমি মিষ্টিটা খেও না, একটুখানি সাবধান হও, একটু হাঁটাচলা করো। তখন না আমি গিয়ে হাঁটি, কারণ আমি জানি ওইটা যদি না করি তাহলে আমি মারা যাব। ওই মারা যাওয়ার ভয়ে আমরা তখন গিয়ে করি। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে, সেই ডাক্তার যে কারণে বলেছেন, মানে এইগুলো খেও না, আলু টালু খেও না, মিষ্টি টিষ্টি খেও না, বা সে তেল বেশি খাবেন না বা ইয়ে হবেন না, এই একটাও রোগ না, ওই ডায়াবেটিস বা সুগার বা কোলেস্টেরল বা যা খুশি হোক, ট্রাইগ্লিসারিড, একটাও জিনিস রিভার্সেবল না, ওটা ঠিক হয়ে যাবে না। আপনার যদি জীবনে ওটা চলে আসে, তাহলে ওটা আপনার বন্ধু হবে, এবং সেই বন্ধু আপনি যেদিন পৃথিবী ছেড়ে যাবেন আপনার সাথেও যাবে। আপনার কোন জীবনটা বেশি ভালো লাগছে? এইরকম খুব সুন্দর সুন্দর কিছু ভালো ভালো ওষুধের অসুখের নাম, যেগুলো আপনার জীবনের সঙ্গে জুড়ে যাবে এবং আপনার সঙ্গে যাবে, সেটা আপনার ভালো লাগবে, না আপনার মোরললেস একটা সুস্থ জীবন সেটা আপনার ভালো লাগবে? ফিট ফ্যানাটিক সেই জায়গাতে কাজ করছে। আহ, আমরা মানে আপনারা হয়তো জানেন অথবা জানেন না, উই আর দ্য ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ডায়াবেটিক পেশেন্ট ভারতবর্ষে আছে। ঘাবড়াবেন না, আরো একটা আছে, উই আর অলসো হার্ট হেলথ, যেখানে মানে হার্ট অ্যাটাকেও আমরা না পৃথিবীর মধ্যে নাম্বার 1। এত বয়সী হার্ট অ্যাটাক অন্য কোনো দেশে হয় না, এত কম বয়সে হার্ট অ্যাটাক আর কোনো দেশে হয় না। আমরা সেই জন্য হার্ট অ্যাটাকও নাম্বার 1। যেরকম ক্রিকেটে ওই 2020-তেও নাম্বার 1,
আর ওই 50 ওভারের খেলাতেও আমরা নাম্বার 1। ঠিক আছে, তো কোনটা চাই আমরা? এই নাম্বার হওয়াটা ঠিক এইসব ক্ষেত্রে, অসুখ বিসুখের ক্ষেত্রে, না না হওয়াটা ঠিক? আর খুব তাড়াতাড়ি আর একটা ডায়াবেটিক, আর একটা ক্যাপিটাল আমরা হতে যাচ্ছি সারা পৃথিবীর মধ্যে। সেটা কি জানেন? ক্যান্সার। আপনার আশেপাশের মধ্যেই আপনি একটু খোঁজ করে দেখুন, বা আপনি জানেন এই হয়েছে, এই এর হয়েছে ওই, এই কালকে ম্যালিগনেন্সি ধরা পড়েছে, ওর প্রস্টেটে কিছু প্রবলেম ছিল, ও অতটা খেয়াল করেনি, ওর এখন লাস্ট স্টেজ চলছে, অনেকটা প্রোগ্রেস হয়ে গেছে, ডক্টর বলেছে আশাটা একটু কম। এরকম কথাটা শোনেন না? আচ্ছা, আপনারা এটা কি ভাবেন যে আপনার সঙ্গে তো ভগবানের অনেক হট কানেকশন আছে, একটা ফোন করে দেবে ভগবান, এই ভাই সাবধান হয়ে যা, তোরও কিন্তু এরকম হতে পারে, আপনি সাবধান হয়ে যাবেন, এরকম হবে না? ওয়ান ফাইন মর্নিং আপনার সাথেও এই ধরনের ঘটনা, বা আপনার পরিবারের, আপনার পরিচিত খুব ক্লোজ কারোর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে হবে, তাহলে সাবধান হওয়া উচিত নয়? যবে আপনি সুস্থ আছেন, যখন এখন আপনি সুস্থ আছেন, তখন থেকেই কি আপনার সাবধান হওয়াটা একটু উচিত নয়? ভেবে দেখবেন, আমি যে কথাগুলো বলছি এগুলো রিয়েল লাইফে ঘটছে, আমার খুব পরিচিত কিছু মানুষের সঙ্গে রিসেন্টলি এই ধরনের ঘটনা ঘটছে, এবং ক্যান্সারেও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নাম্বার 1 পজিশনে যেতে চলেছি। এরকম আরো বেশ কিছু ভালো ভালো নাম আছে। থাইরয়েড, আমি একটা ওষুধ খাই, ওই থাইরয়েডের একটা ওষুধ খাই, যেন কোনো ব্যাপারই না। আমি একটা দুটো ওষুধ খাই, ওই একটা সকালে একটা বিকেলে, ওই একটু ইয়ের জন্য, প্রেশারটা হয়েছে তো সেই জন্য ডাক্তার দিয়েছে। আচ্ছা, আপনারা কি এটা জানেন যে কোনো ওষুধ, যে ওষুধগুলো আপনারা খান, সেই প্রত্যেকটা ওষুধ কেমিক্যাল বেসড, এবং আপনি যখন খান সেই প্রত্যেকটা ওষুধের কোনো না কোনো সাইড এফেক্ট আছে, এবং সেই সাইড এফেক্ট গুলো আপনাকে আরো কোনো রোগ আপনার শরীরে ডেকে আনতে হেল্প করছে? জানেন কি? অবশ্যই জানেন। শুধু আমি জানি এরকম কিন্তু নয়, আপনিও জানেন। তাহলে যদি থাইরয়েডটা হয় আর একটা ওষুধ খাই, এইটা দেখে না আপনি, এইটার জন্য আপনি খুব রিল্যাক্স থাকবেন না। প্রেশারের জন্য একটা ওষুধ খাই, এই ব্যাপারটা রিল্যাক্স থাকার কারণ নেই, কারণ যেটা আপনি খাচ্ছেন সেটা কিন্তু আপনার শরীরে অন্য কিছু জিনিসকে টেনে আনছে। গ্যাস অ্যাসিডিটি, ওই একটুখানি গ্যাস অ্যাসিডিটি হয়, এমনি আমার কিছু নেই। মাঝে মাঝে কারোর সঙ্গে কথা হলে তখন বলে না এমনি আমার কোনো প্রবলেম নেই। তারপর যখন কথায় কথায় জিজ্ঞাসা করি গ্যাস অ্যাসিডিটি আছে, বললো হ্যাঁ হ্যাঁ গ্যাস অ্যাসিডিটিটা আছে। একটু আগে বলেছে আমার কিছু নেই, একটু বলছে, এখন বলছে গ্যাস অ্যাসিডিটি আছে। আপনারা জানেন গ্যাস অ্যাসিডিটির জন্য যে ওষুধটা খেতে হয়, ওমেজ, র্যানট্যাক, জিনট্যাক, তার সাইড এফেক্ট কি? আপনার কিডনিটাকে রেগুলার বেসিসে অল্প 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 করে ওটা নষ্ট করে দিচ্ছে, সেটা আপনি জানেন? একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন, কারোর যদি কিডনি ফেলিওর হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওই র্যানট্যাক জিনট্যাক ওমেজ হচ্ছে তার জন্য দায়ী। আমি আমি জানতাম এরকম একজন আমাদের সাথে কাজ করতো, তার আলটিমেট কিডনি দুটোই ফেলিওর হয়েছিল, আলটিমেট ওই কারণ। ওষুধগুলো এতটাই ভালো, সেই ওষুধগুলোকে যদি জীবনের বন্ধু করতে হয়, তাহলে ভাবুন তো কেমন লাগবে আপনার। তাহলে আজকে যখন আপনি খুব ভালো আছেন, সব ঠিকঠাক আছে, তাহলে কি একটু ভেবে দেখা উচিত নয়? আমরা বলি না স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো না, মোটা হলে সেটাকে বলে ওবেসিটি। মোটা হওয়াটা ঠিক নয়। মোটা যদি একটা লেভেল পর্যন্ত উপরে যায়, সেটা ওবেসিটি লেভেল 1 হতে পারে, ওবেসিটি লেভেল 2 হতে পারে, দ্যাট ইজ এ ডিজিজ, সেটা রোগ। আপনার চর্বিটা শুধু বাইরে থেকে দেখা যাচ্ছে এরকম নয়, আপনার শরীরের ভিতরে হার্ট, লাংস, কিডনি, লিভার, তার উপরেও কিন্তু একটা হালকা ফ্যাটের লেয়ার থাকে যেগুলোকে বলে ভিসেরাল ফ্যাট। আর আপনার বাইরে যখন ফ্যাট জমছে, ওইগুলোর উপরেও কিন্তু ফ্যাট জমছে। আপনারা একটা জিনিসের কথা হয়তো জানেন, যেটা টেস্ট ফেস্ট করে ধরা পড়ে, ডাক্তার বলে যে ফ্যাটি লিভার হয়েছে। খোঁজ করে দেখুন, ফ্যাটি লিভারের জায়গায় যদি এরকম কোনো টেস্ট করার অপশন থাকে, যাতে আপনার হার্টের উপরে যে মানে হালকা ফ্যাটের লেয়ারটা থাকা উচিত, সেটাও কিন্তু মোটা হয়ে গেছে। আপনার হার্টটা যেভাবে পাম্প করা উচিত সেইভাবে কিন্তু আর পাম্প করতে পারছে না, কারণ ওটার বাইরে বেশ কিছু ওই ভিসেরাল ফ্যাটের যে এটা, সেটা অনেক বেশি হয়ে গেছে। সুতরাং ওই ওবেসিটি যেটা, সেটা মারাত্মক। যদি বাই চান্স আপনাদের কারোর থেকে থাকে, খুব সাবধান। ওবেসিটি মানে ভালো স্বাস্থ্য নয়, দ্যাট ইজ এ ডিজিজ, বি কেয়ারফুল। বোঝা গেছে? আর নেক্সট হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রতি কি করছি?
ওনা মানে না, মানে একদম বাচ্চা ছেলে এরকম যদি হয়, এই যে আমি মোবাইলে এই ইয়েটা চালিয়ে দিই, কি নাম, কার্টুনটা চালিয়ে দিই, ওনা টুকটুক করে খেয়ে নেয়, না চালালে না খাওয়াতেই পারি না। ওনা ওই কোল্ড ড্রিঙ্কসটা দেখো কেমন চেটে চেটে খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসটা, একটা বাচ্চাকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, সে আর মা জানে না কোল্ড ড্রিঙ্কসটা কতটা খারাপ, কতটা ডেঞ্জারাস। আর ওই মোবাইলটা দেখে দেখে যে খাচ্ছে, আলটিমেট সেটা আলটিমেট ফিউচারে ওর কত প্রবলেম হতে পারে। বাজারে গেলেই ফাস্টফুডের দোকানে ভর্তি, বাজারে গেলে কোনটাকে আপনারা চুজ করেন? ধরা যাক আপনার এগ রোল একজন আপনাকে অফার করছে, আর তার পাশেই আবার আর একটা ফলের দোকান আছে, ফল কাট মানে ফল আছে বা জুসের দোকান আছে, আপনি কোনটাকে চুজ করেন? এগ রোলটাকে চুজ করেন না আপনার ওই ফলটাকে চুজ করেন? আপনার জিভ 6 ইঞ্চির একটা, কি বলবো, 6 ইঞ্চিও না, ওই 4 ইঞ্চির একটা জিভ আপনাকে কি করে, কোন দিকে নিয়ে যায়? এই ফলের কাটা ফল যেটা খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে বা স্যালাড, সেই দিকে নিয়ে যায়, না ওই এগ রোলটার দিকে নিয়ে যায়? এটা আমরা জানি যে অবশ্যই এগ রোলের দিকে নিয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কয়েকজনের ক্ষেত্রে ব্যাপারটাই। একটু ভাববেন, যখনই না ওই বাচ্চাদের মুখে ওই এগ রোল বা ওই ধরনের কোনো ফাস্ট ফুড তুলে দেবেন, শুধু মাথায় রাখবেন যখনই ওই ধরনের কোনো চাইনিজ ফুড বা ওই ধরনের ফাস্ট ফুড কিনে নিচ্ছেন, সেখানে আজিনামোটো বলে যে জিনিসটা মেশায়, দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। এবং সেটা প্রমাণিত, যেটা সেটা ক্যান্সার হওয়ার একটা কারণ। একটা ছোট্ট বাচ্চার যখন ক্যান্সার হয়, আমি বলি এত ছোট বাচ্চা, দেখো ক্যান্সার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, তার পিছনে কি কি কারণ আছে। যখন তার গর্ভে ছিল মা, সেই মা কি কি খাবার খেয়েছিল। সুতরাং ওই প্রত্যেকটা জিনিস, মানে আমি আমি এইভাবে বলতে পারি, মা সেই সময় ভালো খাবার খেয়েছে, এইভাবে আমি বলছি। হ্যাঁ, মা সেই সময় ভালো খাবার খেয়েছে, কি খেয়েছে না পালং শাক খেয়েছে, ধরা যায়, বা পটল খেয়েছে, পটলের তরকারি, এই তরকারি ওই তরকারি, ভালো ভালো সবজি খেয়েছে। আচ্ছা, ওই পটলটা যা দিয়ে চাষ হয়েছে, যে কীটনাশক দিয়ে চাষ হয়েছে, সেই কীটনাশকটা কতটা মারাত্মক জানেন? আলটিমেট ওই পালং শাকটা চাষ করতে যে সারটা দেওয়া হয়েছিল, সেটা কতটা খতরনাক জানেন? আলটিমেট সেটা যখন খেয়েছে, তার শরীরে, তার মার শরীরে কার্সিনোজেন চলে গেছে। কার্সিনোজেন ইজ কজ অফ ক্যান্সার। এবং আলটিমেটলি যেটা হয়েছে, ওই বাচ্চাটা ওর মার থেকে কার্সিনোজেন পেয়েছে। আলটিমেটলি মার মানে ইমিউনিটি পাওয়ার জোরদার বলে মার কিছু হয়নি, কিন্তু বাচ্চাটা মেবি ইমিউনিটি অতটা স্ট্রং না থাকার কারণে বাচ্চাটার ব্যাপারটাকে ম্যানেজ করতে পারেনি, বাচ্চাটার ক্যান্সার হয়ে গেছে। এরকম বহু রিজন আছে, আমি একটা মানে খুব সাধারণ ভাবে একটা বোঝানোর চেষ্টা করলাম, অনেক অনেক কারণ। কিন্তু আমাদের হাতে থড়ি আছে, আমরা তো চাষবাস করি না, আমাদের তো ওই কিচেন গার্ডেন নেই, এটা থাকা আজকের দিনে সম্ভব না। কিন্তু ভাবুন একটু ব্যাপারগুলো, যে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন, যে ধরনের খাবার খাচ্ছেন, সেই ধরনের কি করলে আপনার ইমিউনিটিটা অনেক স্ট্রং রাখা যাবে। এবং সেই ইমিউনিটিটা আপনাকে ওই ধরনের যে খাবার যখন খাচ্ছেন, পটলের সেই বিষ বা ওই বিভিন্ন রকম শাকসবজির সব বিষ, সেগুলোর থেকে আপনাকে প্রোটেক্ট করবে এবং আপনার ফ্যামিলির, আপনার বাচ্চার সেই জীবনটাকে সে বাঁচাবে। এটা একটু ভাবার দরকার। সেই জন্য আলটিমেট আজকে আপনাকে একটু আমি নক করতে চাইছি, যে ব্যাপারগুলো একটু বুঝবো। এটা খুব হাসি পায় যখন জিজ্ঞাসা করি কাউকে যে আচ্ছা আপনার ব্রেকফাস্ট কখন হয়, বলে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ওই মোটামুটি ভাবে অ্যাকচুয়ালি 10টা 11টা বেজে যায়। কারণ হচ্ছে ওই সকালবেলা 4টে 4:30 উঠি, 4টে 4:30 উঠি, ঘরে কাজপত্র করতে হয়, 7টা 7:30 ছেলে বেরিয়ে যায় স্কুলে, তারপরে আলটিমেট হাজবেন্ড বেরোবে 9টার সময়, সেই জন্য তার জিনিসপত্র রেডি করতে, খাবার দাবার রেডি করতে, সবকিছু করে আমার ফ্রি হতে হতে তারপরে একটুখানি স্নান করে একটু পুজো করি, 11টার সময় আমি ব্রেকফাস্ট করি। কটায় উঠেছে না 4:30 উঠেছে। আপনারা জানেন, সকালবেলা যখন আমরা উঠি, তার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার যে মানে খিদে পাওয়ার যে হরমোনটা গ্রেলিন, সেটা সব থেকে বেশি সিক্রেট হয়। আমার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পেটে কিছু দিতে হয়, না হলে সেটা আমার শরীর জন্য মারাত্মক ক্ষতি হয়। পুজো করাটা খুব দরকার, এটা আমি জানি, কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাও খুব দরকার। কারণ আপনি যেটা বাচ্চার হেল্প করছেন যাতে সে স্কুলে সঠিক সময়ে যেতে পারে, আপনার হাজবেন্ডকে হেল্প করছেন যে সঠিক সময়ে যে যাতে ভালো ভালো খাবার নিয়ে অফিসে যেতে পারে,
আপনার নিজের শরীরে যদি সঠিক জিনিসটা না থাকে, তাহলে আপনি যদি ভবিষ্যতে কোনো রকম ভাবে অসুস্থ হয়ে যান, তাহলে সেই বাচ্চাটা বা সেই হাজবেন্ড সঠিকভাবে তার জীবনে চলতে পারবে তো? সেই সেবাটা আপনি তাদের আর করতে পারবেন তো? একটু ভাববেন, এগুলো ভাবার দরকার। সকালে ঘুম থেকে ওঠার খুব তাড়াতাড়ির মধ্যে খেতে হয়, 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, তার থেকে বেশি শুয়ে করা উচিত না। রাতে খান কটায়? রাতে 10টা 11টা এরকম ভাবে হয়, গল্প করতে করতে সবাই আমরা খাই, তো সেই জন্য এরকম একটা সময় হয়ে যায়। আপনারা জানেন যে আপনার শরীরে যে মানে কি বলবো, এই যে আমাদের হজম টজম হয়, যা হয় ইন্টারনাল মেটাবলিজম, তার জন্য যা যা লাগে, এনজাইম এক্সেট্রা, হরমোনস যা যা লাগে, সেগুলো যত রাত হয় সেগুলো আর সিক্রেট সেইভাবে হয় না। ইভেন ইনসুলিনও আমাদের শরীরে একটু রাত হলে খুব বেশি অ্যাক্টিভ থাকে না। তাহলে আপনি যখন 10টা বা 11টায় খাচ্ছেন তখন যাকগে এগুলো জানতে পারবেন। আমি কেন এগুলো বলছি, কারণ হচ্ছে যখন ফিট ফ্যানাটিকের হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামে আপনি রেজিস্ট্রেশন করাবেন, বিভিন্ন ধরনের এই ধরনের ছোটখাটো জিনিসগুলো যখন আপনি ফলো করবেন, ছোট্ট ছোট্ট জিনিস, দেখবেন কি অপূর্ব তার রেজাল্ট, কি অপূর্ব তার রেজাল্ট। হ্যাঁ, আসবো একটুখানি আরো কিছু ইনফরমেশন জেনে নিই। আমরা না একটু চব্য মানে বাঙালি বা আমরা যারা আছি আর কি বাঙালি, তারা না চব্য লেজ্জ পেয়েটা খুব পছন্দ করে, এবং বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ তেল মশলা দিয়ে খাবার না হলে আমাদের পোষায় না। আপনি যে তেলটা খাচ্ছেন সেটা কতটা ভালো একটু খোঁজ খবর করবেন, জানতে পারবেন, ইউটিউবে আছে তো আজকে। হ্যাঁ, তো আপনি বলবেন যে আমি তো তেল কম খাই, ভেরি গুড, তেল কম খান। আপনি যে বাসনটা, আপনার ধরা যাক আছে, মানে প্রেসার কুকার অথবা কড়াই, আচ্ছা কড়াইটা বা প্রেসার কুকারটা কিসের তৈরি? ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালুমিনিয়াম। আপনারা জানেন অ্যালুমিনিয়াম, আচ্ছা অ্যালুমিনিয়াম, আচ্ছা অ্যালুমিনিয়ামের অনেক সময় পাতলা হয়ে যায়, আমরা আবার চেঞ্জ করে নিই কড়াইটা। আচ্ছা পাতলা হলো কেন? আচ্ছা যদি পাতলাই হলো তার মানে কিছু ক্ষয় হয়েছে, তো ক্ষয় কোথায় হয়েছে? তলায় তো আর ঘষেনি ওটাকেও, তার মানে উপরেই যা ঘষার ঘষেছে, তাহলে পাতলা হয়েছে, তাহলে অ্যালুমিনিয়ামটা আস্তে আস্তে ক্ষয়েছে। ক্ষয়ে গেছে কোথায়? আপনার পেটে। আর আপনার পেটে যাওয়ার ফলে কি কি হয়েছে জানবেন, খোঁজ খবর করুন, সব জানতে পারবেন, ইউটিউবে সব আছে। আজকের দিনে সার্চ করলেই আমরা অ্যালুমিনিয়াম, সাইড এফেক্ট অফ অ্যালুমিনিয়াম, হ্যাঁ, ইন ফুড, খুঁজে দেখুন, সার্চ করে দেখুন, পেয়ে যাবেন সমস্ত কিছু। আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে আমাদের খাবার দাবারের যেভাবে আমরা খাই, কি খাবার খাই সেটা একরকম, যেভাবে আমরা রান্না বান্না করি সেই প্রসেসটার মধ্যেও সামান্য একটু চেঞ্জ এনে, অল্প সাধারণ একটু চেঞ্জ এনে আমরা আমাদের হেলদি রাখতে পারি। সেই টিপস গুলো কিন্তু এই হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামের মাধ্যমে আপনি পেতে পারেন। আচ্ছা, আমার কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে না দিস ইজ দ্য রাইট টাইম টু টেক দ্য ডিসিশন? এনাফ ইজ এনাফ, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন একটু ডিসিশন নিই। যখন এইগুলো শুনছি, এবং এইগুলো তো আমিও জানি, হয়তো একজন এইটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বা কিছু ইনফরমেশন শেয়ার করছে আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের যে আইআরডি আছে, ইন্ডিয়ান মানে মানে কি বলে রেকমেন্ডেড ডায়েটারি অ্যানাউন্স, যেটা আমাদের কতটা ক্যালসিয়াম লাগবে, আমাদের কতটা ম্যাগনেসিয়াম লাগবে, কতটা ভিটামিন এ লাগবে, কতটা ভিটামিন কে লাগবে, এরকম যে যারা রেকমেন্ড করে, সেই বডি আলটিমেট যে ইনফরমেশন কালেক্ট করেছে তাতে দেখা গেছে আমাদের মধ্যে প্রায় 80 থেকে 85% মানুষের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। আমরা প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছি। আমাদের যতটা নিউট্রিশিয়াস মানে নিউট্রিশন শরীরে জানার দরকার, সেইগুলো আমাদের শরীরে যায় না। ক্যালসিয়াম যদি না যায় কি হয় সেটা, যখন ওই ফিট ফ্যানাটিকের যে হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম, তাতে যখন নলেজ সেশন হবে তখন যেগুলো জানবেন যে কত মানে অসুবিধা হতে পারে, কত ডেঞ্জারাস সেইগুলো। এই নিউট্রিশনাল ভ্যালু যদি আপনার সঠিকভাবে শরীরে না যায়, তাহলে কি হতে পারে। সো মানে দিস এ রাইট টাইম আই থিঙ্ক, মানে আপনার একটু ভাবা উচিত, শুধু আপনার জন্য না, আপনার পরিবারের জন্য আপনার এটা ভাবা উচিত যে কি করবেন, কি কি আজকের দিনে করার আছে। আহ, আপনি বলতেই পারেন আমার সময় নেই, সত্যি আজকের দিনে আমরা খুব বিজি, এটার ব্যাপারে কোনো ভুল নেই, আমি আপনাকে 100% সাপোর্ট করছি। কিন্তু বিজিনেসটা তো তখন থাকে না যখন আমাদের একটু অসুবিধা হয়ে যায়,
আমাদের যখন ডক্টর বলে এইটা করতে হবে ওটা করতে হবে, অথবা আমরা অসুস্থ হয়ে কোনো কারণে হয়তো হসপিটালে চলে গেলাম, বা ওই সারা জীবন ভুগতে হলো সেই ব্যাপারটা নিয়ে, কোনটা ভালো? একটু অল্প সময় বিয়ার করে আমরা একটু সাবধান হলাম, একটু অল্প এক্সারসাইজ করলাম, এইগুলো ভালো? নাকি ওই মানে 20-30 বছর ধরে দেখতে 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 মরলাম, সেটার জন্য ভালো? ব্যাক পেন, ব্যাক পেন একটা কমন প্রবলেম। ব্যাক পেন হয় কেন? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। আজকে যদি আপনি টেস্ট করেন, 10 জনের মধ্যে 6 জনের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেরোবে। আমি আপনাকে বলছি, এটা আপনি খোঁজ করে দেখুন। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কমন প্রবলেম। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি না থাকে, তাহলে এই ধরনের ব্যথা বেদনা, হাঁটুতে ব্যথা, ইয়েতে ব্যথা ম্যাক্সিমাম ক্ষেত্রে কমে যাবে। আমরা কসাস নই। আমি নক করতে চাইছি আপনাদের এই কারণে যে কসাস হন। কারণ আজকে যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা থাকতাম, তাহলে আপনি হয়তো জানতেন হেলথ কোচ বলে একটা কোনো টার্ম, যেটা আমাদের দেশে সেই অর্থে খুব বেশি পরিচিত নয়। হয়তো আপার ক্লাসে ব্যাপারটা নিয়ে এখন ভাবনা চিন্তা হয়, বা তাদের কোনো না কোনো হেলথ কোচ আছে। আমাদের মধ্যে চলন আছে, ফ্যাশনেবল চলন। সেই চলনটা হচ্ছে জিমে যাই। আমি না জিমে যাই, জিমে যাই। জিমে যাওয়াটা হচ্ছে খুব ভালো, কিন্তু ভাবুন হলিস্টিক হেলথ কাকে বলে? শুধু এক্সারসাইজ করি, সেটা কি আমাকে হলিস্টিক হেলথ দেবে? হলিস্টিক হেলথ সেটা দেয় না। হলিস্টিক হেলথ বলতে আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ অ্যান্ড নিউট্রিশন, আপনার শরীরে সঠিক পরিমাণে যে খাবার আপনি খাচ্ছেন, যেভাবে খাচ্ছেন, সেইটা সঠিক তো? আপনার প্লেটটা যেটা আছে সেটা সঠিক তো? সেটা যদি সঠিক হয়, তাহলে কোনো অসুবিধা নেই। এইটা একটু ভাবতে হয়, বা ভাবতে হবে আপনাদের। তো সেই হেলথ কোচ যদি একজন আপনার থাকে, সেই হেলথ কোচ আপনাকে গাইড করবে যে কি করে আপনাকে মানে লাইফ লং ধরে বা লম্বা সময় ধরে ফিট রাখতে পারে। অসুখ বিসুখ দেখুন কার হবে কার হবে না আমি জানি না, আমারও হতে পারে, আপনারও হতে পারে, বা আমাদের যে কোনো মানুষের হতে পারে, কিন্তু সাবধান হওয়া তো আপনার আমার হাতে। আমি তো সাবধান হতে পারি, ভুঁড়িটা একটু বেড়ে গেছে, কমানোর জন্য যে দরকার, সেটা তো আমরা হতে পারি না, আমরা সেই চেষ্টাটা করতেই পারি, তাই না? ও, আপনা আমরা ফিট ফ্যানাটিক যে জন্য মানে যেটা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে আপনাকে আপনার নিজস্ব একজন হেলথ কোচ প্রোভাইড করতে পারবো, এবং একটা হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামের মাধ্যমে আপনার জীবনটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবো। তার জন্য আপনাকে জিমে যেতে হবে না, মাসে 2000 টাকা খরচ করে বা 1000 টাকা খরচ করে। কতদিন আপনি কোনো মানে বলুন তো যে কতদিন আপনি এরকম হবে যে সারা জীবন কি একটা শেক খেয়ে যাবেন? না, আমাকে বডি ওয়েট কমাতে হবে, সেই জন্য এই শেকটা খেতে বলেছে। কতদিন জিমে আপনি কতদিন যাবেন? সারা জীবন যাবেন? নাকি ঘরেও যদি এরকম কোনো অপশন থাকে যে ঘরোয়া ভাবে কিছু এক্সারসাইজ করে বা সামান্য কিছু চেঞ্জ করে লাইফস্টাইলে আপনি সুস্থ সবল থাকতেন, কোনটা ভালো? তো আমরা হেল্প করতে পারবো এই ব্যাপারে অ্যাটলিস্ট ইয়েতে। সো ইউটিউবে দেখে আমরা অনেক সময় অনেক কাজ করি, এবং ইউটিউব দেখে করাটা কোনো প্রবলেম নয়, কিন্তু যখন একজন খুব এক্সপার্ট গাইড আপনার সাথে থাকে, এক্সপার্ট গাইড, এবং তারা মানে কি বলবো, তারা পৃথিবী বিখ্যাত গাইড, মানে তাদের তারা প্রত্যেকে ধরা যাক ডক্টরেট, হ্যাঁ, যারা 1500 ঘন্টা ইয়ে করেছে, ইনভেস্ট করেছে এই প্রোগ্রামটাকে রেডি করতে, যে আপনি ঘরে থেকেও সামান্য একটুখানি এক্সারসাইজ, সামান্য কিছু লাইফস্টাইল চেঞ্জ নিয়ে আপনি কি করে আপনার জীবনটাকে সুন্দর করতে পারবেন। এবং এই যে কোর্সের কথাটা বলছি, হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম, এই কোর্সটাই যদি কোনো বড়সড় কোনো অর্গানাইজেশনে আপনাকে করতে হয়, আপনি খোঁজ খবরও করে নেবেন। এইখানে যে নলেজ সেশন করানো হয়, হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামের যে নলেজ সেশন, সেটা এতটাই রিচ, এবং এর টোটাল গাইডেন্স এতটাই রিচ, যে সেটা যদি বাইরে থেকে করতে হয়, সেটা আমি শুনেছি বেশ কয়েকজনের মুখ থেকে, সেটা নট লেস দেন 1 lakhs or more than 1 lakhs, যেটা আলটিমেট আপনি এখানে পেতে পারেন। তাহলে ভাবুন যে আপনাকে কতভাবে আপনাকে বিভিন্ন মানে আপনার হেল্প হতে পারে। আপনি সুস্থ থাকার একটা প্রসেসকে পাচ্ছেন, কিন্তু আপনার একটা হিউজ ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, এবং
প্রচুর টাফ একটা কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। শুধু যেটা দরকার সেটা হচ্ছে কিছু প্রয়োজনীয় মানে খাদ্যের পরিপূরক, যেটাকে আমরা সাপ্লিমেন্ট হিসাবে আহ, বলে থাকি। কারণ আপনার পেটে গুড ব্যাকটেরিয়া যেটা আছে, সেই গুড ব্যাকটেরিয়াটা যদি কমে যায়, সেইটাকে বাড়ানোর প্রসেস কি না, অনেক বেশি ল্যাক্টোব্যাসিলাস ধরনের কিছু আপনার শরীরে দেওয়া, যেটা বিভিন্ন কলোনি তৈরি করবে এবং সেই গুড ব্যাকটেরিয়া গুলো আলটিমেট আপনার পুরো ডাইজেস্টিভ হেলথটাকে সঠিক করে দেবে। আপনার এই যে প্রোটিন ডেফিসিয়েন্সি বললাম, প্রোটিন ডেফিসিয়েন্সি থাকা মানেই তো মাসেল লস। মাসেল মাস নেই, মাসেল মাস হতে পারে না। আপনি এক্সারসাইজ করবেন, এক্সস্টেড হয়ে যাবেন। একটা মানে আমাদের চুল থেকে নখ পর্যন্ত প্রোটিনের তৈরি, সেইটা যদি সঠিকভাবে তৈরি না হয়, সঠিকভাবে না থাকে, মানে ঠিক না থাকে, তাহলে আলটিমেট আপনি মানে কি বলবো, ভালো থাকবেন কি করে? তো মেবি এই ধরনের কিছু খাদ্যের পরিপূরক হয়তো আপনার দরকার হতে পারে, ডিপেন্ডিং অন, সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার হেলথ কোচ আপনাকে কিভাবে আপনার মেজারমেন্ট নিয়ে করে সেগুলো যাচ করতে পারছে এবং বুঝতে পারছে, তার উপর বেস করে। ওকে, থ্যাংক ইউ। আমি জাস্ট এইটুকু বলবো, আহ, আমরা এখনো পর্যন্ত প্রায় 3খানা ব্যাচ কমপ্লিট করে ফেলেছি, এবং 3খানা ব্যাচে যারা হয়েছে, মানে যারা এই হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে গেছে, তাদের বেশ কিছু ভিডিও আমাদের কাছে আছে, এবং তারা বিভিন্ন প্রান্তে থাকে ভারতবর্ষে এবং আমাদের বেঙ্গলের বিভিন্ন জায়গায় থাকে। আপনি যদি চান তাহলে সেইগুলো একবার দেখুন। মেবি আমি আমার কথাটাই বেশি করে বলবো। আমি আমাকে তো ভালো বলবোই, ফিট ফ্যানাটিককে ভালো তো বলবোই, যদিও আমি আপনার থেকে কোনো পয়সাই চাইছি না, বা এইখানে ফিট ফ্যানাটিক সেই অর্থে কোনো পয়সাই নেই। কিন্তু আমি বলবো আমাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে যে আমরা যেরকম ভালো লাগবো, সেরকম আমাদের পরিচিত মানুষজনকেও ভালো রাখবো, এবং আমাদের এই সমাজের যারা আমরা বাস করি, একটা হেলদি লাইফ যাতে আমাদের পুরো সমাজ পায়, সেইটা আমাদের হচ্ছে একটা বড় লক্ষ্য। তো আপনারা ওই ধরনের কিছু ভিডিও, ছোট ছোট 1-1.5 মিনিটের, সেগুলো আপনি একটু দেখুন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন যে এইগুলো কতটা আপনাকে হেল্প করতে পারে এবং কতটা আপনি ভালো থাকতে পারবেন সামান্য কিছু চেঞ্জেস করে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে কথা বলে আজকে খুব ভালো লাগলো। আহ আপনি আহ, যে আপনাকে এখানে ইনভাইট করেছে আজকে, তার সাথে অবশ্যই কথা বলুন যে হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামটা কি কি বৃত্তান্ত, তার থেকে ডিটেল জেনে নিন, এবং উইদিন 10 ডেজ, আমি বলবো জাস্ট 10 দিন সময় তাকে দেবেন। যখন এই হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম শুরু হবে, তারপরে 10 দিন, এবং উইদিন দ্যাট 10 ডেজ ইউ উইল গেট দ্য রেজাল্ট। ওই ভিডিওগুলো দেখুন, বুঝতে পারবেন 10 দিনে কি ম্যাজিক হয়েছে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।